তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। ডাক্তার দীপু মনির চলনে ও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ। কথা বলেন গুছিয়ে, মুখে লেগে থাকতো হাসি, কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিল ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে উঠেছিলেন তিনি। গড়ে তোলেন ঘুষ ও দুর্নীতির হাট। অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায়। বিস্তারিত দেখুন। দীপু মনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। 2008 সাল থেকে তিনি চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গ্রেপ্তারের পর 3 দফায় রিমান্ড নেওয়া হয় তাকে। আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ফাঁক ফোকর গলিয়ে সহযোগী বই হিসাবে প্রচলিত গাইড বই নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বখরা নিতেন এসব সংগঠন থেকে। এই সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক চুক্তি ছিল 100 কোটি টাকা, বছরে 4 বার 25 কোটি করে দিতে হতো। তিনি যে শুধু গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা। তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকে নিতেন তা নয়, ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও। এই প্রতিষ্ঠানগুলো আইনত বৈধ নয়, কিন্তু শেডু এডুকেশনের আওতায় চলত এসব প্রতিষ্ঠান। এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও বছরে কয়েক কোটি টাকা করে নিতেন। ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন, আমাদের ব্যবসাটা একটু অন্যরকম, আমরা বৈধ আবার বৈধ না। এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো, সময় ভেদে নিরূপণ করা হতো এই টাকার উত্তোলন। ভার্সিটি ভর্তি কোচিংয়ের সময় দিতে হতো প্রায় কোটি টাকা, অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা। এসব টাকা একত্র করে দেওয়া হতো শিক্ষামন্ত্রী দীপু মনিকে, তবে তিনি টাকা নিজে সরাসরি গ্রহণ করতেন না। এগুলো নিয়ন্ত্রণ করত দীপু মনির ঘনিষ্ঠ লোকেরা। শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন ডাক্তার দীপু মনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগও দিয়েছেন নিজের পছন্দ মাফিক লোকজনকে। প্রতিটি উন্নয়ন প্রকল্পের জন্য বাধ্যতামূলক 5% যেত তার পকেটে। এছাড়াও প্রকল্প ভেদে এই অর্থের হেরফের হতো। আওয়ামী লীগের আমলে বিশেষ করে ডাক্তার দীপু মনির দায়িত্বে থাকা অবস্থায় বই নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কয়েক বছর ধরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই চলে আসলেও তার আমলে তিনি দিতে ব্যর্থ হন। বরাবরই বইয়ের পাণ্ডুলিপির কারণে এই দেরি হতো। এই দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি থাকলেও ডাক্তার দীপু মনি নিজে পড়ার এবং দেখার জন্য নিতেন এবং দীর্ঘদিন নিজের কাছে আটকে রাখতেন। এর জন্য বরাবরই বই ছাপাতে দেরি হতো। প্রতি বছর প্রায় 35 কোটি বই ছাপানো হতো। অজানা এক কারণে বারংবার এই একই চক্র পেত বই ছাপানোর কাজগুলো বাগিয়ে নিত সেগুলো একই মালিকের প্রতিষ্ঠান। দুটি মুদ্রণ প্রতিষ্ঠানকে অস্বাভাবিক কাজ দেওয়া, নির্ধারিত সময়ে বই না দেওয়ার পরও জরিমানা হতো না। সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি কাজ দেওয়া হতো অগ্রণী প্রিন্টিং প্রেস এবং কচুয়া প্রেসকে, যারা 2021 থেকে 2023 সাল পর্যন্ত বই ছাপানোর কাজ বাগিয়ে নেয়। এমনকি এই দুটি মুদ্রণ প্রতিষ্ঠানের নিম্নমানের বই সরবরাহ করে। নির্ধারিত সময়ের চেয়েও 4 থেকে 5 মাস দেরিতে বই দেওয়ার পরও এনসিটিভি সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে এই প্রতিষ্ঠানের বই ডিসেম্বরে ডেলিভারি দেখানো হয়েছে। পুরো জালিয়াতির সঙ্গে এনসিটিভির চেয়ারম্যান, উৎপাদন নিয়ন্ত্রক জড়িত ছিল। এমনকি সেই সময়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। আবার বিনামূল্যে বই ছাপার কাগজ কেনায় বড় ধরনের দুর্নীতি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির একটি চক্র। 2021 সালের শিক্ষাবর্ষের বই ছাপানোর কাজে ব্যবহৃত কাগজের বাজার দরের চেয়ে গড়ে টন প্রতি 20,000 টাকা বেশি দিয়ে কেনা হয়েছে। বাড়তি দামে কেনা হয়েছে মেয়াদোত্তীর্ণ আর্ট কার্ডও। ফলে সরকারের গচ্চা গেছে প্রায় 30 কোটি টাকা। বিশেষ করে নতুন কারিকুলাম নিয়ে ব্যাপক সমালোচনা হয় তাকে নিয়ে। করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিলেন তিনি। 544 দিন বন্ধ থাকার পর খোলা হয়
শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এই সময় বন্ধ থাকার কারণে বিপুল পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়েন। করোনার কারণে স্থগিত হয় 2020 সালের এসএসসি পরীক্ষা। এই শিক্ষার্থীদের অটো পাস দিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন ও দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ দিতে গঠন করা হয়েছিল NTRCA, কিন্তু এই প্রতিষ্ঠানটি হয়ে উঠছিল দুর্নীতির আখড়া। গণবিজ্ঞপ্তি প্রকাশে কালক্ষেপণ, ভুয়া সনদ, আলাদা আবেদন নিয়ে কোটি কোটি টাকা আদায় ছিল এই প্রতিষ্ঠানের কাজ। শিক্ষামন্ত্রীর কাছে একাধিকবার আবেদন জানিয়েও লাভ হয়নি চাকরি প্রত্যাশীদের, শিক্ষকদের। এমনকি NTRCA হয়ে উঠেছিল আন্দোলনের কেন্দ্রস্থল। NTRCA থেকে অবৈধ কার্যকলাপের নিরসনে উদ্যোগ না নিয়ে বরং জিয়ে রেখেছিলেন। নতুন কারিকুলাম চালু করা হয় 2023 সালে। এই পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা চলছিল শুরু থেকেই। এই কারিকুলাম বাস্তবায়নে এতটাই বেপরোয়া ছিলেন যে প্রতিবাদ পর্যন্ত করতে দিতেন না। কারিকুলাম নিয়ে সমালোচনা করায় সাইবার নিরাপত্তা আইনে 7 জনের নাম উল্লেখ করে 57 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যাদের 5 জনকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা আসামি করায় অনেক অভিভাবকও পালিয়ে থাকতে বাধ্য হন। আবার চাকরি হারানোর ভয়ে অনেক শিক্ষকও চুপ থাকতে বাধ্য হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য বিস্তারে কাজ করছিলেন ডাক্তার দীপুমণি। কক্ষিগত করছিলেন 5টি বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পরিবর্তন করে দখলে নেন। এছাড়া অনেকটা ফিল্মি স্টাইলে দখল করেন বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে। তার সঙ্গে আরও 13 জন রয়েছেন। জামাত সমর্থিত হিসাবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ছিলেন প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সচিব আব্দুল হান্নান। তিনিও জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও দখলে নেন। অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সঙ্গে জড়িত থাকায় দেননি সমাবর্তনের অনুমতি। 2012 সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলেও 2023 সালে এসে প্রথম সমাবর্তনের অনুমতি পায়। এরপর তিনি এতে যোগ দেননি। এসব ঘুষ দুর্নীতির পরিচালনা করা হতো ভাই JR ওয়াদুদ টিপু ও চাঁদপুর পুরানবাজারের ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের মাধ্যমে। নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে একাধিকবার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। এই দুইজন বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য দেখতেন। এমনকি ঢাকার কলাবাগানে ছিল দীপুমণির অঘোষিত লিয়াজো দপ্তর, আর বনানীতে ছিল রাজনৈতিক স্বজন ভবন। তার সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের রেট ছিল 1 থেকে 3 কোটি টাকা এবং অধ্যক্ষ নিয়োগ হতো 50 লাখ থেকে 1 কোটি টাকায়। বদলির রেট ছিল প্রকারভেদে 2 থেকে 3 লাখ টাকায়। এই সময়ে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে স্বায়ত্তশাসিত 4 বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে লেনদেন হয়েছে। নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ 359 কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমণি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62.5 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার আত্মীয়রা। এমন একাধিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এর প্রতিবাদ জানানোর কারণে 48 ঘন্টা পর তাকে নেত্রকোনায় বদলি করা হয়। চাঁদপুরের পদ্মা ও মেঘনা বালু উত্তোলন করতেন তিনি। তার ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম ছিলেন, যে নদী রক্ষা কমিশনের সাবেক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বালু তোলার সমালোচনা করায় পদ হারান। দীপুমণির নির্বাচনী এলাকা হাইমচর নীলকমল ইউনিয়নের বাহেরচর বিপুল পরিমাণ খাট জমি নিজের কবজায় নিয়ে দীপুমণির ভাই গড়ে তোলেন টিপুনগর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান সেলিম। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের 41 জন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বহির্ভূত সম্পদ অর্জনের দুদক তাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির এই তালিকায় রয়েছে ডাক্তার দীপুমণির নামও।